নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প ভুল ভুলাইয়া। করিডোরে কতগুলো পায়ের শব্দ শুনে শান্তনা সেন হিসেবের খাতা বন্ধ করে ফেলে দরজার দিকে তাকালো। প্রথম মহিলার দর্শন মাত্রে দু চোখ বুজে হাত বাড়িয়ে দিয়ে নাটকীয় উচ্ছ্বাসে বলে উঠল, আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তাঁরই লাগি পথ চেয়ে রই পথে যে জন ভাষায়। সমবেত হাসির শব্দে পুরুষ কণ্ঠ কানে আসতে ভয়ানক অপ্রস্তুত হয়ে শান্তনা চোখ মেলে তাকালো। 4 আঙুল জিভ কেটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর পুরুষ একজন নয়, 3 জন। ইঞ্জিনিয়ার দত্তগুপ্ত, প্রফেসর রে, ফিল্ম ডিস্ট্রিবিউটর নন্দী। প্রিয় বান্ধবী মঞ্জুশ্রী দত্ত একেবারে কলকণ্ঠে বলে উঠল, আর বসে থাকতে হবে না, সর্বনাশের 13 স্পর্শ একেবারে ঘরের ভেতর হাজির। এরা এবার তোমাকে পথে ভাসাবার জন্য বদ্ধপরিকর হয়েই এসেছেন। অতএব তুমি সুটকেস আর হোল্ডল গুছিয়ে প্রস্তুত হও। মঞ্জুশ্রী রেডিও অফিসে শুধু চাকরি করে না, প্লেও করে। অদূর ভবিষ্যতে চিত্র পরিবেশকের সুপারিশে কোনো ছবিতে নায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়ে রাতারাতি যশস্বিনী হবার উষ্ণ আশা মনে মনে পোষণ করছে। নন্দীর সঙ্গে তার এত অন্তরঙ্গতা এই জন্যেই, নইলে আসল চোখ দুটো তো তার দত্তগুপ্তকেই আঁকড়ে আছে। শান্তনার লজ্জাভিনয়টুকু নিখুঁত বলেই পীড়াদায়ক ঠেকল। জেনে শুনেই অমনটা করল জানা কথা, কিন্তু ওতে প্রায় পুরুষেরই মুন্ডু ঘুরবে সেও জানা কথাই। স্মিত হাস্যে শান্তনা আপ্যায়ন করল সকলকে। বসুন বসুন। ছদ্ম কোপে মঞ্জুশ্রীকে চোখ রাঙালো। তুমি ভারী যাচ্ছে তাই তো? এমন সব গণ্যমান্য অতিথি নিয়ে আসছো, বাইরে থেকে একটা ওয়ার্নিং দিয়ে আসতে হয়, আমি কি করে জানব? চোখ টাটালেও মঞ্জুশ্রী বান্ধবীর গুণানুরাগিনী, সাদা কথায় অনুগ্রহ প্রত্যাশিনী। জবাব দিল, ওয়ার্নিং দিয়ে এমন লজ্জারক্ত দৃশ্য থেকে গণ্যমান্য অতিথিদের বঞ্চিত করলে আমার নরকেও ঠাঁই হতো না। ঠিক না মিস্টার দত্তগুপ্ত? দত্তগুপ্ত মাথা ঝাঁকালো। ঠিক, কিন্তু এই সময়ে আপনাকে চড়াও করে বিরক্ত করলাম না তো? করছিলেন কি? হিসেব দেখছিলেন নিশ্চয়। ছোট টেবিলে মার্কা মারা মোটা লাল খাতাটার ওপর চোখ গেল সকলের। নন্দী বলল, রেস্ট হাউস আপনাকে আর এক মুহূর্ত রেস্ট দিলে না, এবার বিদ্রোহ। আমাদের আর্জিটা আপনিই পেশ করুন মঞ্জুশ্রী দেবী। আরজির সাফল্যের প্রতি মঞ্জুশ্রীর বেশ আগ্রহ আছে দেখা গেল। বলল, পথে ভাসবার জন্য শান্তনা পথ চেয়ে আছে, এই আপনারা না ভুললেই হলো। এরপরে আর কোনো অজুহাত ছাড়ন ছোড়ন নেই। প্রফেসর রে বাক নিঃসরণের সুযোগ পাচ্ছিল না। কলেজের মাস্টার দত্তগুপ্ত এবং নন্দীর সঙ্গে পাল্লা দিয়ে শান্তনার কাজ ঘেঁষা তার কর্ম নয়। অত বড় আশাও রাখে না। চাকুরে মেয়ে মঞ্জুশ্রীকে পেলেই সে যথেষ্ট সান্ত্বনা পেতে পারে। এবারে উসখুস করে উঠল, রাইট, সেটা ভুললে কাব্যে উপেক্ষিতার মতো হবে। সঙ্গীদ্বয়ের ঠান্ডা চোখে চোখ পড়তে সে আবার চুপসে গেল। শান্তনা এদের বক্তব্যটা সঠিক বুঝে উঠল না। বলল, কি ব্যাপার, ঘাবড়ে যাচ্ছি যে। আচ্ছা, পরে শুনব, আগে একটু চা হোক। দত্তগুপ্ত লাফিয়ে উঠল। শুধু চা হবে মানে? চায়ের সঙ্গে অনেক কিছু হবে, কিন্তু এখানে কিছু হবে না। নিজেদের অমন জায়গা থাকতে এখানে চা খেতে যাব কেন? তাছাড়া উই ওয়ান্ট ইয়োর আনকন্ডিশনাল সারেন্ডার। চলুন রেস্ট হাউসে, সেখানে আমাদের আর্জি নিয়ে আপনার সঙ্গে দস্তুর মতো ফাইট চলবে।
সবার আগে মঞ্জুশ্রী সমর্থনসূচক হাত তুলে ফেললে। সঙ্গে সঙ্গে বাকি সকলেরও হাত উঠল এবং একে একে উঠেও দাঁড়ালো সকলে। সান্ত্বনা মৃদু মৃদু হাসছে। বেশ, রাজি আছি, চলুন, কিন্তু এক শর্তে। আজ সবাই আপনারা অতিথি, রেস্ট হাউসের বিল পাবেন না। মঞ্জুশ্রী এমন সুবর্ণ সুযোগ হেলায় হারাবে না। ধূপ করে আবার সে সোফায় বসে পড়ল। আমি রাজি নই, তোমরা যাও তাহলে। বিজনেস ইজ বিজনেস, সেটা তোমার বলে তুমি যা খুশি করতে পারো না। বিশেষ করে আমি যখন জানি কত বড় নিয়ম নিষ্ঠার ফলে রেস্ট হাউস আজ দাঁড়াবার মতো দাঁড়িয়েছে। আজকের পার্স আমার। চিত্র পরিবেশক নন্দী উৎফুল্ল মুখে বলে উঠল। আমরাই কি দেব নাকি ওকে অমন অবিচার করতে? নিজেরা ব্যবসা করছি আর ব্যবসার মর্ম বুঝি নে। কিন্তু তা বলে আপনি কেন? এ নিয়ে দত্তগুপ্তর সঙ্গে আমার বরং হাতাহাতি হতে পারে। দত্তগুপ্ত তেমনি সায় দিল। এক্স্যাক্টলি সো। এবং আমার লোহা পেটা শরীর, তুমিও মানে মানে এখান থেকেই হার স্বীকার করে নাও। চলুন, আর দেরি নয়, আসল কথাটাই এখনও বাকি। মঞ্জুশ্রী হাসি মুখে অগ্রবর্তিনী হলো এবার। রেস্ট হাউসের প্রতি এমনই অবিমিশ্র দরদে কর্ত্রীর মন কতটা ভিজল সেটা তার পক্ষে আঁচ করা শক্ত নয়। রেস্ট হাউসের অংশীদার, অন্যথায় ওয়ার্কিং পার্টনার হতে পারাটা বর্তমানের চরম লক্ষ্য। অনেক দিন ধরেই এই আমন্ত্রণের প্রত্যাশায় আছে। দত্তগুপ্ত এবং নন্দীর মোটর দোরগোড়ায় দাঁড়িয়ে। সান্ত্বনার গাড়ি বার করবার দরকার নেই। নিজের ড্রাইভারকে যথাসময়ে হাজিরা দেবার নির্দেশ দিয়ে সে তাদের একজনের গাড়িতে গিয়ে বসল। নির্দিষ্ট সময়ের অনেক আগে হুজুর রানীকে সদলবলে আসতে দেখে কোট প্যান্ট পরা ম্যানেজার থেকে তকমা পরা বেয়ারা খানসামা পর্যন্ত তটস্থ হয়ে পড়ল। রেস্ট হাউসের মাইনে বেশি, কিন্তু চাকরি যেতে সময় লাগে না। এতটুকু ত্রুটি ঘটলে পাওনাগণ্ডা মিটিয়ে পত্রপাঠ বিদেয় করে দেওয়াই রীতি। দোতলার বড় কেবিনে সকলকে বসতে বলে সান্ত্বনা সেন এক নজরে চতুর্দিক দেখে নিল। ছুটির দিনে এরই মধ্যে ভিড় মন্দ হয়নি। একোণ ওকোণ থেকে দু চারজন মুখ চেনা ধনীর দুলাল একটুখানি প্রসন্নতা বর্ষণের আশায় বারবার উৎসুক নেত্রে তাকাতে লাগল। বঞ্চিত হলো না। দূর থেকে পরিচয়সূচক কটাক্ষের উষ্ণ পুলকে চায়ের স্বাদ বদলে গেল তাদের। নিচের ছোট ক্যাবিনগুলোর বেশিরভাগই পর্দা টানা। ফাঁকে ফাঁকে যুগ্ম দ্বৈতের আভাস মেলে। মৃদু হাসি, মৃদু গুঞ্জন আর মৃদু মৃদু ঠুনঠান। অদূরে একজন তরুণ লেখক বেপারার সঙ্গী নিয়ে গল্পের প্লট সংগ্রহ করতে এসেছে। সঙ্গীর নির্বাক দৃষ্টি অনুধাবন করে মুচকি হেসে বলল, দেখো, কিন্তু চোখ দিও না। চোখ আপনি যাচ্ছে। মহিলা কে? ট্যান্টেলাস কাপ। গলা জলে ডুবলেও জল তেষ্টায় মারা যাবে। কর্ত্রীর আগমনে কায়দা দুরস্ত ম্যানেজার মোটা গদির চেয়ার ছেড়ে খদ্দেরের কাছে ঘুরে ঘুরে অমায়িক তদবির তদারকে লেগে গেছে। বেয়ারারা এরই মধ্যে নিজ এলাকার খালি টেবিলগুলো একাধিকবার ঝাড়ামোছা করে ফেললে। সান্ত্বনা নিজের চেম্বারে প্রবেশ করল। কোনো কাজে নয়, এমনি। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ভেতরের দরজা দিয়ে ওপরে উঠে গেল। দত্তগুপ্ত সকলের মতামত নিয়ে মেনু পাস করে দিয়েছে। উৎফুল্ল মুখে আহ্বান জানালো, আসুন। আমরা ভাবলুম আবার নিচে গিয়ে আপনাকে গ্রেপ্তার করে আনতে হবে। সান্ত্বনা সেন বসল প্রফেসর রে এবং মঞ্জুশ্রীর মাঝের চেয়ারে। নন্দী বিরক্ত হলো অধ্যাপকের ওপর। পাশের চেয়ারটিতে তার সরে যাওয়া উচিত ছিল। আর দত্তগুপ্ত ভাবল, মঞ্জুশ্রী ইচ্ছে করেই জায়গাটা ছেড়ে দিলে না। মাঝখান থেকে রে আড়ষ্ট হয়ে গেল একটু। সান্ত্বনা বলল, নিন, এবার আপনাদের বক্তব্য শোনান। মঞ্জুশ্রী শুরু করল। বক্তব্যটা তোমার কানে নীরস লাগবে কিন্তু। দত্তগুপ্ত বলল,
শুধু একঘেয়ে কাজের অপকারিতা সম্বন্ধে একটু বক্তৃতা করে নিতে পারলে হতো। ওহে রে, ওটা তোমার জুরিসডিকশন, একবার দেখো না চেষ্টা করে। বাড়িতে তো হোমিওপ্যাথি 2-4 ফোঁটা করো শুনেছি। হাসতে চেষ্টা করে রে আরও বেশি হাসালো সকলকে, কিন্তু ইতিমধ্যে কেবিনের পর্দা নড়ে উঠল। বড় বড় 2টো ট্রে হাতে 2জন বেয়ারা পর্দা সরিয়ে ভেতরে ঢুকছে। সন্তর্পণে তারা টেবিলে খাবারের ডিশ সাজিয়ে দিয়ে গেল। দত্তগুপ্ত জিভে একটা শব্দ করে সাড়ম্বরে বড় নিঃশ্বাস টেনে সবটা সুঘ্রাণ আস্বাদন করে ফেলল যেন। আমাকে এখানেই একটা চাকরি দিন না সান্ত্বনা দেবী, সব ছেড়ে ছুড়ে কাটলেট কামড়ে পড়ে থাকি। হাসির শব্দে ঘর ভরে গেল। সান্ত্বনা জবাব দিল, ওই বাইরে থেকেই, একবার ভেতরে এলে আর পালাতে পথ পাবেন না। অতঃপর আহার সংযোগে নানা ভনিতার মধ্য দিয়ে এদের আসল সংকল্পটার মর্মোদ্ধার করল সে। কথা আর কিছুই নয়, দিন কতকের জন্যে সকলে মিলে প্লেজার ট্রিপে বেরুবে কোথাও। একঘেয়ে কাজের চাপে জীবন একেবারে দুঃসহ হয়ে উঠেছে নাকি। দুচোখ কপালে তুলে ফেললে সান্ত্বনা। কিন্তু আমি বেরোই কি করে? দত্তগুপ্ত শক্ত হাতে হাল ধরলে। কেন, আপনি কি একেবারে দাসখত লিখে দিয়েছেন রেস্ট হাউসের কাছে যে দুদণ্ড বিশ্রাম পাবেন না? আমার লোহালক্কর পেটা শরীর তাতেই হাঁপ ধরে গেল, আর আপনার তো। কথাটা আর শেষ হলো না। নন্দী মুখের মাংসখণ্ড জঠরে চালান করে আবেদনের সুতো ধরল। মোটা মোটা মাইনে দিয়ে ম্যানেজার কর্মচারী সব রেখেছেন, দরকার হলে কটা দিন তারা চালিয়ে নিতে পারবে না সেও তো ভালো কথা নয়। পারে কি না দেখার জন্যই তো আপনার মাঝে মাঝে গা ঢাকা দেওয়া উচিত। রে এবং মঞ্জুশ্রীর কান খাড়া থাকলেও হাত এবং মুখের অবকাশ নেই। তবু সুযোগের প্রতীক্ষায় আছে মঞ্জুশ্রী দত্ত। সমস্যা সমাধানে অগ্রবর্তিনী হলো এবার। বলল, এভাবে সব ফেলে রেখে সান্ত্বনার পক্ষে যাওয়া অবশ্য শক্ত। 12 ভূতির কারবার, কে কি করে বসে থাকবে ঠিক নেই। সুনাম একবার গেলে তো সব গেল। কিন্তু এমন করে এরা যখন ধরেছেন, তোমার যাওয়াই উচিত সান্ত্বনা। তাছাড়া সত্যি রেস্টও দরকার। আমি তো আছি, যতটা পারি দেখাশোনা করবো ক্ষণ দুবেলা। তুমি নিশ্চিন্ত মনে ঘুরে এসো দিন কত। সে যে যাচ্ছে না দলের সঙ্গে, এটা শুধু সান্ত্বনা নয়, অন্য সকলেও এই প্রথম শুনল এবং বিস্মিত হল। নন্দী জিজ্ঞাসা করে ফেলল, আপনি আছেন মানে? মঞ্জুশ্রী অল্প হেসে ভুরু কোঁচকাল। বারে, আমার চাকরি আছে না? তাছাড়া 2জন গেলে চলে না শুনেছেন তো। সান্ত্বনা প্রথমে যতই আকাশ থেকে পড়ুক, সদল বলে দিন কতক কোথাও বেরিয়ে আসার প্রলোভন একেবারে এড়াতে পারল না। রেস্ট হাউস ফেঁদে বসার পর থেকে কোথাও আর বেরোনো হয়ে ওঠেনি। মঞ্জুশ্রীর কথার জবাবে একটু ভেবে প্রায় স্বীকৃতির আভাস দিয়ে ফেলল। তোমাকে এই ঘানিতে লাগিয়ে দিয়ে আমি বুঝি ফুর্তি করতে বেরোবো? গেলে সবাই একসঙ্গেই যাব। এখানকার কাজ এরাই চালিয়ে নিতে পারবে। কিন্তু কোথায় যাবেন আপনারা? দত্তগুপ্ত এবং নন্দী সোল্লাসে চেঁচিয়ে উঠল। এমনকি রেও সানন্দে যোগ দিল তাতে। আর আসল উদ্দেশ্যই যখন ভেস্তে গেল, মঞ্জুশ্রী চাকরির দায়িত্বের প্রসঙ্গ পুনরুত্থাপন করাটাও সমীচীন বোধ করল না। এবারে স্থান নির্বাচনের সমারোহ। নন্দী প্রস্তাব করলে, অজন্তা ইলোরা পর্যন্ত টার্গেট করে নিয়ে চলুন বেরিয়ে পড়ি। শুনে রের মুখ সবার আগে শুকল। তার ধারণা ছিল প্লেজার ট্রিপ বলতে হাজারিবাগ, রাঁচি নয়তো ভুবনেশ্বর, পুরী, এবং এও ভেবে রেখেছে কপাল ঠুকে জমানো টাকা নিঃশেষ করে মঞ্জুশ্রীর খরচার ভারও সবটা বহন করে দেখবে কপাল ফেরে কিনা। কিন্তু এ যে তার নিজেরই যাওয়া দায় হয়ে উঠল। ওদিকে মঞ্জুশ্রীরও একই অবস্থা। কিন্তু ইঞ্জিনিয়ার দত্তগুপ্ত অজন্তা ইলোরা এক কথায় নাকচ করে দিলে। ও সব কাব্য আমার ভালো লাগবে না। তার থেকে চলো গোয়ালিয়র, ঝাঁসি, একেবারে ইতিহাসের খটখটে মরুভূমি,
একটু কষ্ট করলে জয়পুরও সেরে আসা যায়। ফুটন্ত তেলের কড়া আর জ্বলন্ত আগুন দুই সমান। রে এবং মঞ্জুশ্রী নিস্পৃহ মুখে পুডিং নাড়াচাড়া করতে লাগল। সান্ত্বনা মনে মনে প্ল্যান ছকে ফেলেছে। বেরুবেই যখন, সেই লোকটার কালো মুখ আরও কালি করে দিয়ে আসা যাক না কেন? মনে হতেই একটা নারী সুলভ কৌতূহল সুপরিস্ফুট হলো মুখে। বলল, এরকম বেড়ানোর নাম বুঝি বিশ্রাম? ওতে আমি নেই। তার থেকে বরং লখনৌ চলুন, বেশ ভালো জায়গা। বলা বাহুল্য, শেষ পর্যন্ত তাই সাব্যস্ত হলো। আলোচনায় দেখা গেল লখনৌ সত্যিই ভালো জায়গা, বেশ নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো হোটেল আছে ইত্যাদি। প্রফেসর রে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজের খরচটা চালিয়ে সঙ্গীত হতে পারবেই। মঞ্জুশ্রীরও খুব নাগালের বাইরে মনে হলো না। শুধু যাতায়াত এবং হোটেল খরচা, দেখাশোনা, বেড়ানো, চা রেস্তোরাঁর আনুষঙ্গিক ব্যয়ভার সঙ্গীরাই কারাকারি ভাগবাটরা করে নেবে জানা কথা। যে কালো মুখ কালি করে দেবার আগ্রহে সান্ত্বনা সেন হঠাৎ লখনৌ বেড়াতে যাওয়া স্থির করে ফেললে, সেদিকে এগোতে হলে কাহিনীর গোড়ার দিকে খানিকটা পিছিয়ে আসতে হবে। সেই কালো মুখ অর্থাৎ শিবদাস সেন ওর দিদির দূর সম্পর্কের দেওর হতো, কিন্তু দাদার শালীর সঙ্গে দিদির দেওরের যে সহজাত রোমান্সের সম্ভাবনা ব্যাঙের ছাতার মতো রাতারাতি গজিয়ে উঠতে পারে, তার ধারপাশ দিয়েও এরা যায়নি। একই বাড়িতে অনেক দিন কাটিয়েছে, তবু না। তার দুটো কারণ। প্রথমত, অমন চাষারে গোয়ার গোবিন্দ মানুষের সঙ্গে রোমান্স হয় না। দূর সম্পর্কের দাদার আশ্রয়ে থেকে লোকটা যুদ্ধের আপিসে সামান্য কেরানিগিরি করে দেশে নিজের বিধবা মা বোনের ভরণপোষণ নির্বাহ করত কোনো রকমে। দ্বিতীয়ত, সান্ত্বনা সেনের টাকার ওজন না থাকুক, নিজের রূপের ওজনটুকু সম্বন্ধে সে ছেলেবেলা থেকেই দিব্যি সচেতন। সেটা ওর দোষ নয়। আর 5 জনে এমন করেছে। যখন ফ্রক পরত, পাড়া প্রতিবেশী বলতো ফুটফুটে মেয়ে। ফ্রক ছেড়ে শাড়ি পরে স্কুলে হেঁটে যাবার সময়ে রোজ কটা ছেলেকে টেনে আনছে মেয়ে স্কুলের দোরগোড়া পর্যন্ত, সকৌতুকে সেটা খেয়াল করত। কলেজে ছাত্র এবং তরুণ প্রফেসরদের দৃষ্টিবিভ্রম ঘটিয়েও কোনো রকমে ঘষে মেজে আইএটা পাশ করে ফেলল। কিন্তু স্তাবক পরিকীর্ণ হয়ে আর এগোনো গেল না। পরপর 2 বার বিয়ে ফেল করে পড়াশোনায় ইস্তফা দিল। মোটামুটি ঘরে বরে বিয়ে করতে রাজি হলে তার আত্মীয় পরিজন অনায়াসে সে ব্যবস্থা করতে পারতেন, কিন্তু সান্ত্বনা আমল দিলে না। কারণ সেরকম যোগাযোগ থাকলে ওই রূপের জোয়ারে 2-4 জন IAS IPS অন্তত হাবুডুবু খেত, সেটা সে উপলব্ধি করতে পারে। যখন হলো না, কাজ নেই বিয়েতে। চাকরির চেষ্টা করবে বলে দিদিকে চিঠি লিখে ছোট শহর কানা করে সে চলে এলো আজব শহর কলকাতায়। দিদি বললেন, ভালো করেছিস, এখনই হাঁড়ি ঠেলতে যাবি কেন? তার চেয়ে নিজের পায়ে দাঁড়া। কিন্তু নিজের পায়ে দাঁড়ানো অত সহজ নয়। দরখাস্তর মধ্যে তো আর রূপের কথা লেখা যায় না। বিয়ে ফেল মেয়েদের দরখাস্ত বেশিরভাগই ওয়েস্ট পেপার বাস্কেটে সমাধি লাভ করছিল। শিবদাস সেন প্রস্তাব করল, কেরানিগিরি করতে রাজি থাকে তো তাদের অফিসে চেষ্টা করে দেখতে পারে। যুদ্ধের অফিসে কেরানির মাইনেও খারাপ নয়। অভিমানাহত দৃষ্টি বানিয়ে সান্ত্বনা বিদ্ধ করতে চাইলে তাকে। বেশ, এতদিন পরে বুঝি এই কথা? কোন সম্রাজ্ঞীগিরিটা জুটছে যে কেরানিগিরি করব না? শিবদাস জবাব দিলে, আমাদের অফিসে সম্রাজ্ঞীগিরিও করছেন কেউ কেউ। জায়গাটা খুব ভালো না বলেই এতদিন বলিনি। সান্ত্বনার আগ্রহ চতুর্গুণ হলো। ছদ্মকোপে বলল, ঠাট্টা রাখুন। আমার বলে প্রাণান্ত অবস্থা, আপনি আজই চেষ্টা করুন।
ইন্টারভিউর দুদিনের মধ্যে শান্তনার চাকরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকাও ঘুরল। পাঁচমিশালি নবীন অফিসারদের সমাবেশ সেখানে। বছর না যেতে তাদের মোটরে যাতায়াত, বিলিতি রেস্তোরাঁয় অবকাশ বিনোদন এবং সিনেমা দেখাটা বেশ অভ্যস্ত হয়ে গেল। ইতিমধ্যে দিদির আশ্রয় ছেড়ে একটা বোর্ডিংয়ে আলাদা ঘর নিয়েছে। শিবদাসের গাত্রদাহ সকল সময় চাপা থাকে না। বলে, বেশ আছেন? শান্তনা হাসে, জবাব দেয়, আছি তো। কিন্তু সত্যিই শান্তনা বেশ নেই। অন্যের গাড়িতে চড়ে সুখ কতটুকু? তাতে করে চাকরিতে বড়জোর বছরে এক আধটা লিফট পেতে পারে, পেয়েছেও। কিন্তু তার বাসনার সাম্রাজ্যে ওটুকু উন্নতির কানাকড়িও দাম নেই। যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি। শান্তনার বিক্ষুব্ধ মস্তিষ্কে একদিন হঠাৎ যেন এক ঝলক আলোকপাত হয়ে গেল। ওপরওয়ালাদের সঙ্গে বড় রেস্তোরাঁয় ঢুকে আগে শুধু সকৌতুকে লক্ষ্য করত, সেখানকার আবহাওয়া খানিকক্ষণের জন্যে বদলে যায়। প্রবেশপথে চারদিক থেকে সোজা বাঁকাচোরা কটাক্ষ ছাড়াও মনে হতো কেবিন থেকে তার নিষ্ক্রমণের প্রতীক্ষায়ও অনেকে বসে থাকে শুধু আর একবার চোখের দেখা দেখবে বলেই। এই থেকেই হঠাৎ একদিন ভিতরে একটা সংকল্পের সূত্রপাত দেখা দিল। তারপর 2-4 দিন সে একা এলো রেস্তোরাঁয়। পর্দা দেওয়া কেবিনে প্রবেশ না করে সোজা গিয়ে বসল বাইরের খোলা টেবিলে। 2-1 পেয়ালা চায়ের অবকাশে অন্যমনস্কের মতো সময় কাটালো অনেকক্ষণ ধরে। আসল চোখ দুটো তার ঠিকই সজাগ আছে। খদ্দের আসছে স্বাভাবিক হারেই, বেরুচ্ছে কম। ওই কোণের টেবিলের 4 জন চা দিয়ে শুরু করেছিল, এখন খাবারের অর্ডার দিচ্ছে। সামনের 2-3টে লোকের 1 পেয়ালা চায়ে তৃষ্ণা মিটল না, আবার চা ফরমায়েশ করল। 2টো টেবিল পরের ওই অভিজাত তরুণ দলটি পর্দা ঠেলে ক্যাবিনে ঢুকতে যাচ্ছিল, কিন্তু কেন যেন ক্যাবিন পছন্দ হলো না তাদের, বাইরেই বসেছে। বয় এসে দাঁড়িয়েছে পাশে, কিন্তু কি খাবে সে জটলাই শেষ হচ্ছে না তাদের। শান্তনার ভাবনা ঘনীভূত হতে লাগলো। এই প্রথম একজন যোগ্য সঙ্গীর অভাব অনুভব করল সে। শেষে আপিস ফেরতা শিবদাসকেই একদিন সঙ্গে করে রেস্তোরাঁয় ঢুকল। লোকটা সরল হলেও নির্বোধ নয়, তার ওপর কাঠ গোয়ার। কাজে লাগাতে পারলে ভালোই কাজে লাগে। বাড়িতে ওকে অনেক বেগার খাটতে দেখেছে। ভিড় ছিল। চায়ে চুমুক দিতে দিতে শান্তনা একসময় বলল, রেস্তোরাঁগুলোয় কেমন বিক্রি দেখছেন? শিবদাস ঘাড় নাড়লে, বললে, কলকাতার ব্যাপার। কি ছাইয়ে চাকরি করেন, এরকম একটা খুলে বসুন না। শিবদাস ভাবল কথার কথা, বলল, এটাই বাকি আছে। কেন, পছন্দ হলো না বুঝি? অমন নিশ্চিন্ত কেরানিগিরি করছেন, পছন্দ হবেই বা কী করে? শিবদাস বিরক্ত হলো, বলল, তত্ত্ব কথা রেখে চাটা খেয়ে ফেলুন, ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম একটা খুলে বসতে যে পুঁজি লাগে সেটা থাকলে কেরানিগিরি করতাম না। শান্তনা কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল তার মুখের দিকে। পরে এক নিঃশ্বাসে চায়ের পেয়ালা নিঃশেষ করে জবাব দিল, আপনার চোখ থাকলে তো পুঁজি চোখে পড়বে। বলা বাহুল্য, এবার শিবদাস বিস্মিত হলো, কিন্তু শান্তনা ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে পড়েছে। এরপরে হঠাৎ একটা পরিবর্তন দেখা গেল। বড় কর্তাদের মোটর গাড়ি অথবা সিনেমা রেস্তোরাঁর আমন্ত্রণ যেন রাতারাতি জয় করে ফেলল শান্তনা। ছুটি হবার সঙ্গে সঙ্গে শিবদাসকে টেনে তুলে তাদের নাকের ডগা দিয়ে আপিস থেকে বেরিয়ে আসে। কোনো দিন দিদির বাড়ি যায়, কোনো দিন নিজের বোর্ডিংয়ে নিয়ে আসে তাকে, কোনো দিন বা এদিক সেদিক ঘুরে বেড়ায়। এ ব্যতিক্রম দেখে সকলেই বিস্মিত, শিবদাস নিজেও। অফিসাররা ভাবেন, এ আবার কোন কুগ্রহ এসে উদয় হলো। সহকর্মীরা ভাবেন, অমাবস্যা নন্দিত মূর্তিটির বরাত বটে। কিন্তু এ সৌভাগ্য বেশি দিন স্থায়ী হলো না। ওপরওয়ালার বিষ দৃষ্টিতে পড়ল শিবদাস। কাজে ত্রুটি ঘটলেই খিটির মিটির বাঁধতে লাগলো।
আর ইদানিং ত্রুটি ঘটছেও কাজে। তার ওপর শিবদাসও রগচটা, ফস করে দু এক কথা বলে বসত। ছুটির পরেও কাজ চাপানো হতে লাগলো তার উপর। কিন্তু সান্ত্বনা তাকে 1 মিনিটও বেশি বসে থাকতে দেবে না। কাজ ধামাচাপা পড়ে থাকতো পরের দিনের জন্য। গাড়িতে প্রতীক্ষারত ওপরওয়ালাকে দেখেও দেখে না সান্ত্বনা। শিবদাসের গা ঘেঁষে ডগমগিয়ে গল্প করতে করতে আপিস থেকে বেরিয়ে যায়। যুদ্ধের আপিসের চাকরি, পেতেও সময় লাগতো না, যেতেও না। একদিনের বাঘ বিতণ্ডা এবং সামান্য বচসার পরে শিবদাস একটা নোটিশ পেল। স্তম্ভিত হয়ে দেখল তার চাকরি গেছে। প্রথমেই সমস্ত রক্ত গিয়ে মাথায় উঠল, তারপর দেশে বিধবা মা বোনের কথা ভেবে অস্থির হয়ে পড়ল। সারাদিন বাড়ি বসে কাটিয়ে ছুটির সময় আপিসে এলো, কিন্তু সসঙ্গিনী বড়কর্তার ঝকঝকে চাকাগুলো যেন তার হাড় পাঁজর গুড়িয়ে দিয়ে চলে গেল। এরপরের ছুটির দিনে সান্ত্বনা নিজেই এলো তার সঙ্গে দেখা করতে। নিরিবিলিতেই পেল তাকে। অন্তরঙ্গ সুরে জিজ্ঞাসা করল, এখন কি করবেন? শিবদাস জবাব দিলে না। সান্ত্বনা আবার বলল, হাত পা ছেড়ে বসে থাকলে তো চলবে না, কিছু একটা করা দরকার। শিবদাস জবাব দিল, ওপরে আপনার দিদি আছেন, সেখানে যান, নইলে কিছু একটা করে বসতেও পারি। সান্ত্বনা হেসে উঠল। শিবদাসের গা জ্বলে যায়। বলল, ওরকম হাসি আপনার সাহেবের জন্য তুলে রেখে দিন, কাজে লাগবে। কিছু করবার আগে ওই লোকটাকে হাসপাতালে পাঠাবো, সে খবরটাও তাকে দিয়ে দিতে পারেন। দেব। সান্ত্বনার দুচোখ স্থির সংবদ্ধ থাকে তার মুখের ওপর। অনেকক্ষণ পরে বলল, তুমি একটি অপদার্থ। চাকরি খেয়েছে, বেশ করেছে। পুরুষ মানুষ হয়ে কেরানিগিরির শোকে অমন মাথা খারাপ করতে লজ্জা করে না? শিবদাস হঠাৎ থতমত খেয়ে গেল। সান্ত্বনার কণ্ঠে স্থির আদেশের সুর ফুটে উঠল আবার। যতদিন না তেমন রোজগার হচ্ছে, তোমার দেশের খরচা আমি চালাবো। ব্যবসা করতে হবে। 1000 টাকা আমার জমেছে, আরও কিছু জোগাড়ের চেষ্টায় আছি। ছোট করে শুরু করাই ভালো। শিবদাস হাঁ করে চেয়ে থাকে কিছুক্ষণ। কি ব্যবসা? রেস্তোরাঁ? সান্ত্বনা মাথা নাড়লে। তাই তুমি ঠিকঠাক মতো একখানা ঘর দেখে নাও। তুমি চাকরি ছাড়বে? বুদ্ধির বলিহারি। এক্ষুনি দুজনেই চাকরি ছাড়লে চলবে কি করে? ব্যবসা দাঁড়াক, তোমার ওই চক্ষুশূল সাহেবের গালে চর বসিয়ে চাকরি ছেড়ে আসব। কিন্তু অমন হাত পা ছেড়ে বসে থাকো যদি, জীবনে আর মুখ দেখব না মনে থাকে যেন। সান্ত্বনা সেন প্রস্থান করল। বিমূঢ় নেত্রে সেদিকে চেয়ে বসে রইল শিবদাস সেন। মানুষটা গোয়ার এবং সরল হলেও নির্বোধ নয়, আগেই বলা হয়েছে। কেমন যেন মনে হতে লাগলো তার চাকরি যাওয়ার ব্যাপারে প্রকারান্তরে এই দেবীটির হাত আছে। কিন্তু তবু হাত পা ছেড়ে আর বসে থাকল না শিবদাস। মুখ দেখাবার জন্য না হোক, মুখ দেখবার তাগিদটুকু ভিতরে ভিতরে অনস্বীকার্য। যুগ্ম জল্পনা কল্পনা চলল ঘর দেখাদেখির পর্ব। শেষে ক্ষুদ্রাকৃতি রেস্ট হাউসের পত্তন ঘটল একদিন। ছোট ঘর, স্বল্প আসবাবপত্র, স্বল্প বিধি ব্যবস্থা, শুধু আশাটাই বড়। শিবদাস অক্লান্ত পরিশ্রম করে। আপিস ফেরতা সান্ত্বনা শটান চলে আসে এখানে। কোনো দিন ছুটি নিয়ে আগেই আসে, কোনো দিন বা আপিস কামাই করে। ছুটির দিনে সারাক্ষণ থাকে। বসে বসে সেন দৃষ্টিতে লক্ষ্য করে সব কিছু, কিন্তু ঠিক যেন আশাপ্রদ হচ্ছে না। আপিস থেকে টাকা ধার করে যতটা সম্ভব সাজ সরঞ্জাম বাড়ালো, পোশাক পরিচ্ছদ বদলে দিল বয় দুটোর, এবং খদ্দেরের তত্ত্বাবধানে অগ্রসর হলো সে নিজেই। আপন মনে বসে চা খাচ্ছে কলেজের তরুণ, তাকে গিয়ে বলল, শুধু চা খান কেন? ওতে লিভার ঠিক থাকে না। যখনই চা খাবেন আগে একটু কিছু মুখে দিয়ে নেবেন। আমার এখানে বলে বলছি না, সব জায়গাতেই।
বয়, বাবু বিস্কুট কি নেবেন দেখো। কলেজের তরুণ খাবি খেতে খেতে বিস্কুট খেল। তারপর কাউকে বলল, পুডিং তার নিজের হাতের তৈরি, ব্যবসার ভেজাল নেই তাতে। কাউকে বা সহাস্যে জানালো তার চপ কাটলেটের স্যাম্পেল খাদ্যমন্ত্রীর কাছে পাঠাবার বাসনা আছে। রেস্ট হাউসের ভোল বদলাতে লাগলো এবার। প্রথম স্কুল কলেজের ছেলে ছোকরার ভিড়। গুজব শুনে অনেকের অভিভাবক স্থানীয়রা এলেন পরিদর্শন করতে। সেই ছেলেদের আশা খানিকটা বন্ধ হলো বটে, কিন্তু এদের অনেকে আটকে গেলেন। মেয়ে পরিচালিকার কথা শুনে শুভার্থিনী মেয়েরা আসতে লাগলো দলে দলে। ফলে ছেলের সংখ্যা চতুর্গুণ বাড়লই। ছোট ঘর বড় হলো, বড় ঘর আরও বড়। বিলিতি ফ্যাশন এবং বিধি ব্যবস্থার ত্রুটি নেই। সান্ত্বনা চাকরি ছেড়েছে। শিবদাসের চক্ষুশূল বড় কর্তার গালে চড় মেরে নয়, সেখানকার নানা পার্টিতে খানা সরবরাহের ব্যবস্থা করে। কিন্তু রেস্তোরাঁর অতিথিদের প্রতি তার এ সপ্রগল্ভ অভ্যর্থনা শিবদাস ঠিক বরদাস্ত করে উঠতে পারত না। ফলাফল হাতে নাতে দেখছে, তবু না। সান্ত্বনা সেটা মনে মনে উপলব্ধি করতে পারে, বিরক্ত হয়, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় না। এক নন্দীর কল্যাণেই তো কত সিনেমার পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীর আনাগোনা। জনাকীর্ণতা সৃজনের বীজাণু তারা। এ সত্যটা আর যেই ভুলুক সান্ত্বনা ভুলবে না। দত্তগুপ্তর মতো ইঞ্জিনিয়ার, রের মতো প্রফেসরের আনাগোনা দরকার রেস্ট হাউসের মর্যাদা অক্ষুণ্ণ রাখবার জন্যে। তাছাড়া দত্তগুপ্তর সঙ্গে যোগাযোগ আছে কতকগুলো খেলার প্রতিষ্ঠানের, রের সঙ্গে কালচারাল অ্যাসোসিয়েশনের। অতিথিদের প্রতি সান্ত্বনার অন্তরঙ্গতা বাড়তে লাগলো শিবদাসকে সচেতন রাখবার জন্যেও। তাকে বিশ্বাস করে ডান হাত মনে করে এখনো। আগে অনেক দিন বিকেলে অফিস থেকে এসে দেখেছে, তার তখনও পর্যন্ত খাওয়া হয়নি। সেই সততার ফল পাচ্ছে। চাইলে আরও বেশি দিতে পারে সান্ত্বনা, আপত্তি নেই, কিন্তু তার বেশি কিছু নয়। কোনো কটাক্ষ বরদাস্ত করবার পাত্রী নয়। আভাস মাত্রে সেটা সুস্পষ্ট বুঝিয়ে দেয়। তবু শিবদাস বলেই ফেলে, ভালো গোলক ধাঁধা বানিয়েছে, একবার ঢুকলে আর বেরুবার পথ নেই। সান্ত্বনা গম্ভীর মুখে জবাব দেয়, একটা চোখ আমার দিকে না রেখে দুটো চোখই নিজের কাজে দাওগে যাও, নইলে গোলক ধাঁধা থেকে কেউ কেউ বেরিয়ে পড়তেও পারে। পরক্ষণে হেসে ফেলে জবাবের তীব্রতা নরম করে নেয়। তাছাড়া শিবদাস সঠিক বোঝেও নি। তার এ ঈর্ষা কোন প্রত্যাশায় সেটা অবশ্য সান্ত্বনা ভালোই জানে, আর সে ঈর্ষা রেস্ট হাউসের নিরঙ্কুশ সফলতার প্রধান অন্তরায়। তাই সেটা অসহ্য আরও বেশি। শিবদাসকে বিয়ে করার কথাটা কোনোদিনও মনে স্থান দেয়নি সান্ত্বনা, আজও না। যেটুকু অন্তরঙ্গ সান্নিধ্যে আগে ওকে দিয়েছে সে শুধু তাকে সক্রিয় এবং সচল রাখবার জন্য। এখন সে প্রয়োজন প্রায় ফুরিয়েছে। তাছাড়া আপাতত সে কাউকেই বিয়ে করতে রাজি নয়। সারা দেহে ভরা প্রাচুর্যের স্বাভাবিক তাড়নাটুকু অনুভব করেনি এমন নয়, কিন্তু তবু না। কারণ ঈর্ষা বস্তুটা শুধু শিবদাসেরই একচেটে নয়, সবারই এক অবস্থা হবে। বয়স বাড়ছে, বাড়ুক। আরও টাকা হোক, প্রচুর টাকা, অগুন্তি টাকা, তারপর যাকে হোক ডেকে নিলেই হবে। কিন্তু বিধির ব্যবস্থা অন্যরকম। অসন্তোষের স্ফুলিঙ্গটা ক্রমশ শিবদাসের মধ্যে ব্যাপ্ত হতে লাগল, সান্ত্বনার মধ্যেও। সেটা প্রকাশ পেল অন্যভাবে। কর্মচারীদের প্রতি সান্ত্বনার ব্যবহার খুব দরদি নয়। সামান্য ত্রুটি বিচ্যুতি ঘটলে চাকরি যায়। শিবদাস আসে ওদের হয়ে সুপারিশ করতে। ফল হয় না, উল্টে দুজনেরই বিক্ষোভ বাড়ে। এমনই একটা সামান্য উপলক্ষ নিয়েই মর্মান্তিক হেস্তন্যস্ত হয়ে গেল একদিন। রেস্ট হাউসের প্রথম আমলের বয় দুটোর একজনের জবাব হয়ে গেছে। অবশ্য অপরাধ তার কম নয়। একদল অতি আধুনিক খদ্দেরকে বিশেষ সমাদরে অভ্যর্থনা এবং পরিবেশন করেও
1 পয়সা বকশিস না পেয়ে বেফাঁস কি যেন বলে ফেলেছিল। কাজে জবাব হতে কান্নাকাটি জুড়ে দিল সে। তাতে যদি বা কাজ হতো, সান্ত্বনা আরও বিগড়ে গেল শিবদাস সুপারি করতে আসায়। বলল, কোনো কথা শুনতে চাইনি, তুমি এবার থেকে ওদের আশকারা না দিলেই খুশি হব। শিবদাসের রাগ চড়তে ওইটুকুই যথেষ্ট। বসল তার মুখোমুখি, বলল, আর তুমিও কর্মচারীদের ওপর অমন কথায় কথায় দুর্ব্যবহার না করলে আমি খুশি হব। প্রথম থেকে আছে লোকটা, এক কথায় তাকে যেতে বললেই হলো। সান্ত্বনা কণ্ঠস্বর সংযত করল কোনো প্রকারে। ধীরে সুস্থে পরিষ্কার জবাব দিল, তেমন কারণ ঘটলে প্রথম থেকে আছে এমন ওর থেকে আরও অনেক বড় কর্মচারীকেও যেতে হতে পারে। শিবদাস হতবাক। তার মানে? বুঝে না? যা ঘটবার ওই সামান্য কটি কথাতেই ঘটে গেল। সমস্ত আশা আশ্বাস এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে গেল শিবদাসের। নিশ্চল মূর্তির মতো বসে রইল অনেকক্ষণ। তারপরে একটি কথাও না বলে নিঃশব্দে উঠে চলে গেল। সান্ত্বনা মনে মনে দুঃখিত হয়েছে, কিন্তু এরকম একটা দিন আসবে সে জানত। আগে এসেছে ভালোই, ও চাইলে টাকা ছাড়া রেস্ট হাউসের কিছু অংশও তাকে লিখে দিত, কিন্তু মালিকানার শর্তে নয়, কম পরিচিতির সানুগ্রহ পুরস্কার হিসেবে। কিন্তু ওতে সে সন্তুষ্ট থাকবে না এও সান্ত্বনা জানতই। দিদির বাড়ি থেকে খবর পেয়েছে লোকটা কলকাতা ছেড়ে চলে গেছে উত্তরপ্রদেশে। সেখানেই একটা কাজ জুটিয়ে নিয়েছে হয়তো। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবার জন্যেই খুব পরিষ্কার করে শিবদাসকে একটা চিঠি লিখেছিল। কোন সম্পর্ক নিয়ে পাশাপাশি তারা এখনও সংশ্লিষ্ট থাকতে পারে রেস্ট হাউসের সঙ্গে, সে সম্বন্ধে উচ্ছ্বাসবিহীন বাস্তব সম্ভাবনার সমন্বিত পত্র। সে চিঠি শিবদাস পেয়েছে, জবাব দেয়নি। তার চোখের আগুনে প্রতিটি ছত্র যেন পুড়িয়ে ঝলসে ফেলতে চেয়েছে। নির্মম ক্রূরতায় ওই নারীদেহের হাড়গোড় শুদ্ধ পিষে তালগোল করে ফেলতে পারলে জিঘাংসু মন শান্ত হতো। এবারে বর্তমানের কাহিনী নিয়ে অগ্রসর হওয়া চলে। দত্তগুপ্ত নন্দী রে অ্যান্ড কোম্পানির সঙ্গে হঠাৎ বেড়াতে আসা সাব্যস্ত করে কৌতুক বশেই হয়তো সান্ত্বনা এতদিন বাদে আবার শিবদাসকে চিঠি লিখল। লখনৌ বেড়াতে আসছে, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। কিন্তু সবটাই হয়তো কৌতুক নয়। ওকে ছাড়াও রেস্ট হাউস বিপুল গতিতে চলতে পারে এটা যদি সে বুঝে থাকে, তাহলে এখনও তার ফিরে আসার পথ খোলা আছে। সে উদার আভাসও সান্ত্বনা সাক্ষাতে দেবে। মোটা মাইনে দিয়ে ম্যানেজার রেখেছে, তবু তার কাজের দক্ষিণ হস্তস্বরূপ এখনও সে ওকেই সকলের ওপরে প্রাধান্য দিতে রাজি আছে। নিজের উদারতা দেখে সান্ত্বনা নিজেই মনে মনে বিস্মিত হলো, খুশি হলো, তৃপ্ত হলো। সে চিঠিও পেল শিবদাস, এবং আগের মতোই মনে মনে সমস্ত নখ দন্ত দিয়ে যেন বিদীর্ণ করে ফেলতে চাইল তাকে। লখনৌ শহরে দ্বিতীয় দিনে হোটেলে সান্ত্বনার সঙ্গে আবার দেখা হলো শিবদাসের। 3 বছর পরে দেখা। শিবদাসই এসেছে। সান্ত্বনা জানতো আসবে। উৎফুল্ল মুখে অভ্যর্থনা করল, এসো এসো, আমি তো ভেবেছিলাম কালই আসবে, এলে না যে? কাল আসেনি। আজই বা কেন এলো শিবদাস জানে না। এখানে সান্ত্বনা রেস্ট হাউসের কর্ত্রী নয়। হাস্যে লাস্যে কৌতুকময়ী প্রিয় সখীটি যেন উঁকি ঝুঁকি দিচ্ছে। ও মূর্তি শিবদাস চেনে। সান্ত্বনার প্রথম সংকল্প সফল হলো। মানুষটার কালো মুখ আরও কালো হয়েছে। অপাঙ্গে ভালো করে লক্ষ্য করে নিল একটু। পরে তেমনি কলকণ্ঠেই বলল, বসো, চেহারার তো দিব্যি উন্নতি হয়েছে দেখছি। ডন বৈঠক করছো নাকি? সঙ্গীদের দিকে তাকালো। মিস্টার দত্তগুপ্ত, একে চিনলেন? শুধু দত্তগুপ্ত নয়, বাকি সকলেও চিনেছে। সামান্য একজন পুরনো ম্যানেজারের প্রতি এতটা প্রীতি বর্ষণের তাৎপর্য কেউ বুঝল না।
আহত হয়ে দত্তগুপ্তও তেমনি পরিহাসতরল কণ্ঠে বিস্ময় জ্ঞাপন করল। আই সি, আপনার পুরনো ম্যানেজার তো? বাট ইউপি রাইস সেমস টু স্যুট হিম সো নাইস। হি লুকস আ পারফেক্ট ডেভিল নাও। শিবদাসের চোখ দুটো স্বল্পক্ষণ পড়ে থাকে তার মুখের ওপর। বলল, রেস্টুরেন্টে ম্যানেজারি করলেও একটু আধটু ইংরেজি বুঝি মশাই। ইউপির চালের কাছে বাংলার চাল ধাক্কা খেয়ে উল্টে পড়তে পারে। ছন্দপতন ঘটল। সান্ত্বনার মুখেও শঙ্কার ছায়া নামল। এমন সামান্য লোকের মুখে এত বড় স্পর্ধার কথা শুনতে অভ্যস্ত নয় দত্তগুপ্ত। তড়াক করে দাঁড়িয়ে পড়ল চেয়ার ছেড়ে। হোয়াট? চেয়ার ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো শিবদাসও। দত্তগুপ্ত নীরবে তার আপাদমস্তক নিরীক্ষণ করল একবার, পরে আবার চেয়ার নিল। বসল শিবদাসও। নন্দী মনে মনে খুশি। লোহালক্কর পেটা শরীরের কথাটা মনে পড়ল বোধ হয়। মঞ্জুশ্রী এবং প্রফেসর রে তখনও হতভম্ব। জের সামলাতেই হলো সান্ত্বনাকেই। অন্তত চেষ্টা করল সামলাতে। প্রথমে এক দফা হাসল, খুব অজস্র হাসি, পুরুষের চোখ বিভ্রান্ত করার মতো হাসি। পরে বলল, কাউকে রাখতে দেখলেই আমার হাসি পায়। সত্যি বলছি মিস্টার দত্তগুপ্ত, ও একেবারে রাগের ডিপো, কিন্তু তাহলেও লোক বেশ ভালো। বেশ নয়, খুব ভালো, তাই না? শেষের প্রশ্নটা শিবদাসের ওপরেই নিক্ষিপ্ত হতে আবহাওয়া ফিরল একটু। কিন্তু শিবদাস আবার উষ্ণ হয়ে উঠছে মনে মনে। খানিক বাদে শান্ত মুখে জিজ্ঞাসা করল, রেস্ট হাউস চলছে ভালো? সান্ত্বনার নিরীহ মুখে জবাব দিল, কই আর চলছে, লোকসান খেয়ে খেয়ে তো হয়রান হয়ে গেলাম। এবারে মঞ্জুশ্রী সশব্দে হেসে উঠল। শিবদাস আবার জিজ্ঞাসা করল, এখানে আছো কতদিন? তার তুমি সম্বোধনটা সকলের মনেই একটু আধটু বিস্ময় উদ্রেক করল। সান্ত্বনা দুহাত উল্টে জবাব দিল, এরা জানেন। আচ্ছা, আবার দেখা হবে। কারো দিকে না চেয়ে বা কোনো রকম অভিবাদন না জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু আবারও দেখা হলো ঠিকই, পরদিনই। দলের সঙ্গে সঙ্গে এখানে সেখানে ঘুরল, কিন্তু কদাচিৎ কথা বলল। সেও সান্ত্বনা গায়ে পড়ে পড়ে এটা সেটা জিজ্ঞাসা করতে। তাকে কলকাতা ফিরিয়ে নেবার সংকল্প প্রথম দিনের সাক্ষাতেই প্রায় বাতিল করেছে, তাই অন্তরঙ্গতা প্রকাশে খুব কার্পণ্য করল না। কিন্তু এই খাপছাড়া লোকটার সঙ্গে থাকাতে দলের অর্ধেক আনন্দই মাটি। এমনকি অস্বস্তি লাগছিল সান্ত্বনারও। লোকটার চোখের ঠান্ডা দৃষ্টিতে যেন কি আছে। পরদিনও সকালের দিকেই এলো শিবদাস। সঙ্গিনী এবং সঙ্গীরা ইচ্ছে করেই কথা বলতে বলতে অন্যদিকে সরে গেল। সান্ত্বনা জানালো, মধ্যাহ্নে তারা যাচ্ছে ভুলভুলাইয়া দেখতে। গোলকধাঁধা ভুলভুলাইয়া হঠাৎ কি মনে পড়তে হেসে ফেলল। নিজের অজ্ঞাতেই জিজ্ঞাসা করল, তুমিও আসছো নাকি? যেতে পারি, কিন্তু তোমার ও গোলকধাঁধার কাছে এ আর এমন কি? আমারটাই বা কি এমন? সান্ত্বনার কণ্ঠেও পরিহাসের সুর বাজল। তুমি তো দিব্যি স্যুট করে বেরিয়ে আসতে পারলে। শিবদাস চেয়ে আছে। অনাদরের নির্মম আঘাতে সকল আশা সকল আনন্দ ধূলিসাৎ করে একদিন তাকে বিতাড়িত করে দিয়েছে যে নারী, তার এই মৌখিক আদরে সে আর বিচলিত হবে কতটুকু? দেখছে চেয়ে চেয়ে, দেখছে রেস্ট হাউসের সেই স্বার্থচারিণী মালিককে। পিঞ্জরাবদ্ধ হিংস্র সাপদ যেমন স্থির দৃষ্টিতে লেহন করে কাছের অথচ নাগালের বাইরের শিকারকে। দেখছে দেখছে আর যেন ভাবছে কি। হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে পড়ল সে। বলল, আচ্ছা, সেখানে থাকবো আমি। দ্রুত নিষ্ক্রান্ত হয়ে গেল। নিজের উপরই বিরক্ত হলো সান্ত্বনা। কেন আবার আপ্যায়ন করতে গেল ছাই? যথাসময়ে বড় ইমামবাড়ার ফটকে প্রবেশ করল তারা। ইতিহাসের স্মৃতিচিহ্ন। ওরই দোতলা থেকে 5 তলা পর্যন্ত সেই রোমাঞ্চকর ভুলভুলাইয়া।
ইমামবাড়ার সিঁড়ির কাছে আসতে সকলেরই চোখ গেল অদূরে ঘাসের ওপর শিবদাস শুয়ে আছে। তাদের দেখে ধীরে সুস্থে উঠে এলো। একমাত্র সান্ত্বনা ছাড়া সকলেই বোধহয় মনে মনে কটূক্তি করল। সান্ত্বনাও কোনো সম্ভাষণ জানালো না। সিঁড়ি ধরে উঠে প্রথমে বিশাল হলঘর। 2-4জন গাইড এগিয়ে আসছিল, কিন্তু অন্য দিক থেকে একজন বৃদ্ধ গাইডকে ইশারায় ডাকল শিবদাস। বলল, এই লোকটাই সব থেকে বেশি এক্সপার্ট। গাইড আর ভূমি কুর্নিশ করে সামনে এসে দাঁড়ালো। তাদের নিয়ে হলঘরে প্রবেশ করে গাইড মুখ ছোটালো। ইতিহাস আর গল্পের চাটনি। এ ধরনের এত বড় হলঘর নাকি পৃথিবীর আর কোথাও নেই। নবাব আসাফউদ্দৌলার কীর্তি। বিরাট দুর্ভিক্ষ লেগেছিল দেশে। খেতে না পেয়ে মানুষ পিঁপড়ের মতো মরেছিল। কিন্তু মোল্লা যাকে দেয় না কিছু, তাকেও দেয় আসাফউদ্দৌলা। নবাব হাজার হাজার লোক লাগালেন এই ইমারত গড়তে, বদলে তারা খেতে পারবে। কিন্তু এত লোকে একখানি ইমারত গড়তে কটি দিন আর লাগতে পারে? তারপর তো আবার সেই উপবাস। বিচিত্র ফন্দি আঁটলেন নবাব আসাফউদ্দৌলা। দিনের বেলায় তারা যতটুকু গড়ে দিয়ে যায়, রাতের বেলায় নবাব কর্মচারী সেটা ভেঙে ফেলে। এই করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে অনিবার্য অনশনের হাত থেকে প্রজাদের রক্ষা করলেন দয়ার অবতার নবাব আসাফউদ্দৌলা। দুর্ভিক্ষ দূর হতে তাদের নির্মাণ কাজ শেষ হলো। চোস্ত উর্দুতে ইতিহাসের গল্প শুনে মশগুল হয়ে গেল সবাই। সব কিছুর পিছনেই গাইড গল্প ফাঁদতে লাগলো। সিংহাসন, সোনামোড়া আয়না, মোমের তাজিয়া, হাজার পাতি ঝাড়, তারা শুনছে, দেখছে। হঠাৎ মঞ্জুশ্রী বলল, ও মা, বেলা তো গড়িয়ে আসছে। ভুলভুলাইয়াতে উঠব কখন? 5টার পরে তো আর উঠতে দেবে না। দেখা গেল গাইড বাংলা বোঝে। জানলো সেটার নিয়ম বটে, কিন্তু নিয়মের কড়াকড়ি হুজুর আর হুজুরানি বিশেষে নির্ভর করে। তাছাড়া 5টার দেরিও আছে, ঠিক দেখা হবে। অন্ধকার হয়ে যাবে না? গাইড সেটা আর অস্বীকার করলে না। পায়ে পায়ে অগ্রসর হলো সকলে। নন্দী জিজ্ঞাসা করল, ভুলভুলাইয়া কি? ভুলভুলাইয়া? গাইড সাগ্রহে ঘুরে দাঁড়ালো এবং গম্ভীর মুখে গল্প শুরু করলো আবার। ভুলভুলাইয়া হলো বিচিত্র রকমের এক গোলক ধাঁধা। দোতলা থেকে বিপুল প্রাসাদ সৌধের ওই 5 তলা পর্যন্ত। বেগমদের সঙ্গে কোনো সুরসিক নবাব লুকোচুরি খেলত সেখানে। পরের নবাবেরা অবিশ্বাসিনী বেগমদের এখানে এনে ছেড়ে দিত। উপবাসে অনিদ্রায় দিনের পর দিন তারা আর্ত হাহাকারে নিষ্ক্রমণের পথ খুঁজে বেড়াত। পাগল হয়ে শেষকালে মাথা ঠুকে আত্মহত্যা করত তারা। ভুলভুলাইয়ার একটি মাত্র প্রবেশপথ এবং বেরুবার পথও ওই একটি, কিন্তু একবার ঢুকলে খুঁজে আর সে পথ বার করা যায় না। গল্প শুনে মঞ্জুশ্রীর গা ছমছম করে উঠল। বলল, আমার ভয় করছে, শেষে যদি না বেরোতে পারি। সান্ত্বনারও কপাল ঠুকে আত্মহত্যার কাহিনী শুনে কেমন লাগছিল। তবু ঠাট্টা করল, না বেরোতে পারলে এদের মধ্যে কেউ থেকে যাবেন, সুখে ঘরকন্যা করো। বক্র কটাক্ষপাতটা অধ্যাপকের উদ্দেশ্যে। কিন্তু একেবারে উড়িয়ে দিল দত্তগুপ্ত। বলল, যত সব আজগুবি গল্প। বেরুতে দেরি হতে পারে, তা বলে একেবারে বেরুনে যাবে নাকি? আভূমি নত হয়ে আবার কুর্নিশ করল গাইড। বলল, বান্দার গোস্তাকি মাফ হয়। বেরুতে পারলে 5 তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে গর্দান দেবে সে, কিন্তু না পারলে হুজুর যেন খুশি হয়ে একখানা 100 টাকার নোট নেক নজর করেন। এরকম একটা বাজি ধরা কোনো কাজের কথা নয়, কিন্তু শুনে সকলেরই কৌতূহল উদ্দীপিত হলো আরও। গাইডের পিছন পিছন ভুলভুলাইয়ার সিঁড়ি ধরে দোতলায় উঠল সকলে। গাইড বলল, এই এক সিঁড়ি মিললে তবে নেমে আসা যাবে,
কিন্তু দেখা যাক মেলে কিনা। এঁকে বেঁকে নানা পথ ধরে সৌধের অভ্যন্তরে প্রবেশ করল সকলকে নিয়ে। ছোট বড় অগুন্তি সিঁড়ি এবং অজস্র সরু সরু পথের অভিযান। কোথা থেকে কোথায় গিয়ে পড়েছে সব গুলিয়ে গেল। দোতলা থেকে 3 তলায় উঠছে কখন তাও ঠাউর পেল না। অজস্র পথের জটিল সমারোহ আর অজস্র ওঠানামা। সঙ্গে সঙ্গে শুরু হলো গাইডের লুকোচুরি খেলা। হঠাৎ একটা দেওয়ালের আড়ালে গা ঢাকা দিয়ে ডাকলে, আইয়ে! আবছা অন্ধকারে সকলে অনুসরণ করল। ও মা, কোথায় আইয়ে? এধার থেকে ডাকছে, আইয়ে! ওধার থেকে ডাকছে, আইয়ে! ডাইনে বাঁয়ে সামনে পিছনে, কিন্তু তার টিকিটই নেই। এদিকে দলের মধ্যে হাসাহাসি ছুটাছুটি পড়ে গেল। নিজেদের অজান্তেই ক্রমশ ছত্রভঙ্গ হয়ে পড়ছে তারা। আশেপাশে দূরে কণ্ঠস্বর শুনে ঘুরছে সরু সরু কানাগলির মধ্যে। এধারে থেকে ওধার থেকে তাদের হাসির শব্দ প্রতিধ্বনি হচ্ছে পাষাণপুরীতে। চকিতে কাউকে দেখা দেয় গাইড, ডাকে, আইয়ে! পরক্ষণেই কোন পথ দিয়ে কোথায় মিলিয়ে যায় হদিশ পাওয়া যায় না। অন্ধকার হয়ে আসছে আরও। ফসফস করে দেশলাই জ্বালা হচ্ছে বারবার। দত্তগুপ্তর হাঁপ ধরে গেল। একদিক থেকে তার হাঁক শোনা গেল, গাইড! পরক্ষণে অবিকল তার কণ্ঠস্বর নকল করে দূর থেকে গাইড জবাব দিল, আইয়ে! আবার জমে উঠল। এদিক থেকে নন্দী ডাকে, ওদিক থেকে মঞ্জুশ্রী, আর একদিক থেকে রে। সকলেরই কণ্ঠস্বর নকল করে প্রত্যুত্তর দেয় গাইড। একটু বাদে বেশ দূর থেকে সান্ত্বনার কণ্ঠস্বর শোনা গেল যেন। দত্তগুপ্ত আর মঞ্জুশ্রী তখন একত্র হয়েছে। মঞ্জুশ্রী হাঁপাতে হাঁপাতে বলল, কি সাংঘাতিক লোকটা, ঠিক সান্ত্বনার গলা নকল করছে। কিন্তু সে কণ্ঠস্বর নকল নয়। তাদের মধ্যেই কারো পদধ্বনি অনুসরণ করে সান্ত্বনাও ছিটকে পড়েছিল কোথা থেকে কোথায়। পথ হারিয়ে ফেলে পথ খোঁজার নেশায় সেও মেতেছিল। সত্যি তো আর ভয়ের কিছু নেই। কত দূরে এসেছে, এত দূরে ওঠানামা করে কোন তলায় আছে কিছুই ঠাউর করতে পারছিল না। মজা লাগছিল বেশ। একটা গাঢ় অন্ধকার পরিবেশের মধ্যে পড়ে থমকে দাঁড়ালো। পরক্ষণে মনুষ্য স্পর্শে থরথর করে কেঁপে উঠল সে। সহসা কার দুটো কঠিন বাহুর নির্মম নিষ্পেষণে দেহের হাড়গোড় শুদ্ধ গুঁড়িয়ে যেতে লাগলো তার। অস্ফুট আর্তনাদ করে উঠল একবার। দ্বিতীয়বারের চেষ্টা এক হিংস্র অধর গহ্বরেই বিলীন হল। দ্রুত 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 হারিয়ে ফেলছে সান্ত্বনা নিজেকে। হাল ছেড়ে দিল, হারিয়ে গেল। অব্যক্ত যন্ত্রণা, অব্যক্ত বিস্মৃতি, নিশ্চেতন, কল্পান্ত। গাইডের উদ্দেশ্যে দত্তগুপ্তর উত্তেজিত বকাবকি শুনে যেন এক যুগ বাদে চেতনা ফিরল সান্ত্বনার। অনেকগুলি পদধ্বনি, উর্দুভাষী গাইডের বিনম্র আকুতি, এক্ষুনি তালাশ মিলে যাবে হুজুর, ঘাবড়িও না। দেওয়াল ধরে ধরে সান্ত্বনা উঠে দাঁড়ালো। দেহের সব বাঁধুনি যেন পৃথক হয়ে গেছে। প্রাণপণে নিজেকে সংযত করল, সংবৃত করল, পারছে না তবুও। তাকে আবিষ্কার করে সকলে কলকণ্ঠে চেঁচামেচি করে উঠল। দেশলাইয়ের ক্ষণিক আলোতেও নিঃসার পাণ্ডুর মূর্তিটি চোখে পড়ল সকলের। ভাবল ভয় পেয়েছে খুব। মঞ্জুশ্রী বলল, আধ ঘন্টা ধরে ডাকাডাকি করছি, একটা সাড়া দিলে না পর্যন্ত। ফিট হয়ে গেছিল নাকি? হাত ধরল। দত্তগুপ্ত এবং নন্দী গাইডকে ধরে সেখানেই মারে আর কি। শ্রান্ত ক্লান্ত হয়ে গোলকধাঁধা থেকে বেরুবার তাড়ায় আর একজনের কথা অন্তত এদের কারো মনে নেই, শিবদাস। বাইরে এসে দেখা গেল আবছা অন্ধকারে সে সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে। সান্ত্বনা কোনো দৃকপাত না করে সোজা গাড়িতে উঠল। হোটেল, তারপর কলকাতা। সান্ত্বনার পরিবর্তন দেখে সঙ্গী সাথীরা আকুল পাথারে পড়ল। বিস্মিত হল, উদ্বিগ্ন হল, বেদনাহল হল তার অস্বাভাবিক ব্যবহারে। দিন যায়, মাস যায়, একটা দুটো, কিন্তু মুখে সেই
দুরূহ গাম্ভীর্যের বর্ম আটা। রেস্ট হাউসে আসে, নিজের চেম্বারে বসে থাকে চুপ করে। অতিথি অভ্যর্থনায় হাসি মুখে এগিয়ে আসে না আর। কর্মচারীদের সঙ্গেও কথা বলে না বড় একটা। মাঝে মাঝে কামাইও করে। বেগতিক দেখে দত্তগুপ্ত বিয়ের প্রস্তাব উত্থাপন করেছিল, নন্দীও, কিন্তু ওর ভ্রুকুটিতে মুখ চুন করে ফিরে গেছে। শেষে একদিন মঞ্জুশ্রীকে নিজে থেকেই ডেকে এনে রেস্ট হাউসের কিছুটা অংশ লেখাপড়া করে দিল। দেখাশোনার সকল ভার অর্পণ করল তার ওপর। এতদিনের আশা বিগলিত হয়ে মঞ্জুশ্রী জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে আমাকে খুলে বলবে না? সান্ত্বনা ক্ষুদ্র জবাব দিল, কিছু না। হয়েছে যা, তার স্থূল দিকটার জন্যে সান্ত্বনার এমন অস্বাভাবিক পরিবর্তন নয়। টাকা আছে, টাকা থাকলে ব্যবস্থাও আছে। বিজ্ঞানের যুগ, ব্যবস্থা একরকম করেই রেখেছে। ইতিমধ্যেই নিশ্চিন্ত হতে পারত। কিন্তু থাক না, তারা কি? অন্য পরিবর্তনটাই বিষম। ওই সম্ভাবনাটুকু একেবারে নির্মূল করে ফেলতে মন চাইছে না। এ সত্য নিজের কাছেও যে গোপন থাকছে না আর। তাছাড়া ক্রোধে জ্ঞানশূন্য হয়ে কল্পনায় যে মানুষ দানবকে ফাঁসিতে লটকেছে, দিনে কবার করে আর নির্মম আনন্দ উপভোগ করেছে, তার তাজা দেহের ছটফটানি দেখে তারই সেই পশুশক্তিটা আজও যেন আষ্টে পৃষ্ঠে আঁকড়ে আছে অক্টোপাসের মতো। সেই অব্যক্ত যাতনা আর অব্যক্ত বিস্মৃতি, সব শেষে নিজের ওপরেই আগুন হয়ে উঠল সান্ত্বনা। দেরি হয়ে যাচ্ছে, আর দেরি নয়, আর দুর্বলতাও নয়। টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করল ডাক্তারের সঙ্গে। টাকা নিল, মোটা টাকা লাগবে, মোটা টাকাই নিল। কিন্তু মোটরে বসে সমস্ত দেহমন যেন শিথিল হয়ে আসছে আবার। মনে হলো একটা নির্মম হত্যা অনুষ্ঠিত করতে চলেছে সে। হত্যা? হত্যা বই কি! তীক্ষ্ণ কণ্ঠে ড্রাইভারকে যেদিকে যেতে আদেশ দিল সান্ত্বনা, সেটা হাওড়া স্টেশনের পথ। কিন্তু দিন কতকের মধ্যেই ফিরল আবার। ফিরল একা, ফিরল ভুল ভুলাইয়ার দেশ থেকে। বাসস্থান বদলে ফেলল সকলের অজ্ঞাতে। রেস্ট হাউস চলে, মঞ্জুশ্রী চালায়। নতুন আবর্তের সৃষ্টি হয় তাকে ঘিরে। সান্ত্বনা খবর রাখে না। সারাক্ষণ দরজা বন্ধ তার ঘরের। সান্ত্বনা পথ হারিয়েছে। ভুল ভুলাইয়ার একটি মাত্র পথ। সে পথের খোঁজ দেবে যে, সে নিখোঁজ। এতক্ষণ শুনলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প ভুল ভুলাইয়া। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।